গবেষণা ছাড়া কি উন্নয়ন সম্ভব? এর উত্তর একেবারেই সম্ভব নয়। এবং গবেষণা ছাড়া শুধু স্বাস্থ্য খাত নয়, বাংলাদেশের প্রতিটি খাতের কথাই যদি আমরা বলে থাকি, প্রতিটা ক্ষেত্রেই দরকার রিসার্চ বা গবেষণা। এবং একটি দেশের সার্বিক উন্নতির জন্য এই গবেষণার প্রয়োজন অপরিসীম। আমরা আজকে এমন একজন মানুষের অফিসে বসে আছি যিনি গবেষণাকে নিয়ে যেতে চান প্রতিটি মানুষের দ্বার প্রান্তে। অন্য কথায় বলতে গেলে প্রতিটি মানুষকে তিনি ইনভলভ করতে চান গবেষণা কার্যে। তিনি হচ্ছেন মোহাম্মদ কারিউল ইসলাম, সিইও এবং ফাউন্ডার ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাব। আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। ভাইয়া, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো খুবই হ্যাপি, অ্যান্ড উই আর রিয়েলি হ্যাপি টু হ্যাভ ইউ ইন আওয়ার শো। গবেষণা এতই বড় একটা জিনিস, এতই ভাস্ট একটা জিনিস। আমি যতটুকু জানি, আমি আপনার অর্গানাইজেশনের ডিটেলে যাব, তার আগে একটু আপনার সাথে আপনাকে বলতে চাই যেটা যে আপনি গবেষণাটাকে এতটা বলবো সহজলভ্য করেছেন অনেকটাই। যে জিনিসটা অনেক কঠিন ছিল, বলতে গেলেই দাঁত ভেঙে যাবে এরকম কিছু একটা অনুভূতি হতো, কিন্তু সেই জিনিসটাকে আপনি অনেক সহজলভ্য করেছেন, সহজ করে তুলেছেন। সেজন্য তো একটা ধন্যবাদ আপনি প্রাপ্য। আপনার কাছ থেকে শুনি আপনার যাত্রাটা কিরকম ছিল আইওজেএইচ এর। আমার যাত্রাটা আইওজেএইচ যাত্রাটা খুব ইনিশিয়াল স্টেজে। আমি যেহেতু আইসিডিডিআরবিতে কর্মরত ছিলাম অ্যারাউন্ড 15 ইয়ার্স, আমি রিসার্চের সঙ্গে জড়িত। তো রিসার্চের অনেকগুলো জায়গা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, অনেকগুলো প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছে আসলে। তো একটা পর্যায়ে গিয়ে যেহেতু আমার প্রথম দিক থেকেই ধারণা ছিল যে জব লাইফ, এই লাইফটা আমার খুব পছন্দের ছিল না আসলে। কিন্তু আমি যখন আইসিডিতে জয়েন করি তখন আমার ফ্যামিলির, যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে বড় হওয়া, তো আমার ফ্যামিলির বলা যাবে যে রেসপন্সিবিলিটিস আমি নিয়ে পেয়েছিলাম। সো আমি 15 ইয়ার্স ধরে আইসিডিতে আসলে জব করেছিলাম। কিন্তু আমার সবসময় একটা ইয়া ছিল যে আমি নিজে কিছু করা যায় কিনা। তো আইসিআরবিতে আসার কারণেই আসলে রিসার্চের প্রথমত হাতে খড়ি হয়। এবং একটা পর্যায়ে গিয়ে আমি যেটা বুঝতে পারি যে আইসিআরবিতে যে রকমের রিসার্চ হয় অথবা পৃথিবীতে রিসার্চ নিয়ে যে ধারণাটা, সেই ধারণাটা নিয়ে আমি অনেক আন্ডারস্ট্যান্ডিং আমার মধ্যে নিজের মধ্যে তৈরি করি। যে সবসময় মনে হয় যে একটা আমি প্রোটোকল লিখবো, প্রোটোকলটা বাইরে যাবে, বাইরে থেকে ফান্ড আসবে। তো বাইরের যে অবজেক্টিভস গুলো আছে সেগুলো বাংলাদেশের অবজেক্টিভসের সঙ্গে অ্যালাইন করে প্রজেক্টগুলো করা হয়। তার মানে হচ্ছে বাইরের অবজেক্টিভ ফুলফিল করা হয়। তো আমার কাছে মনে হলো এটা কেন হবে? আমরা তো নিজেরাই আসলে আমাদের অবজেক্টিভস কি, আমাদের মেইন প্রবলেমগুলো কি, সেগুলোর আইডেন্টিফিকেশন থেকে সলিউশন করা পর্যন্ত এই জায়গাটায় আমরা কাজ করতে পারি কিনা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাইরের যে সমস্যাগুলো আর আমাদের সমস্যাগুলো তো এক না, আলাদা সমস্যা। যেমন আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, একটা ডেভেলপড কান্ট্রির প্রবলেম, একটা ডেভেলপিং কান্ট্রির প্রবলেম অনেক পার্থক্য আছে। দেখা যাচ্ছে ওরা, আপনি খুব ভালো একটা কথা বলেছেন, ওভাবে আসলেও কখনো চিন্তা করা হয় না যে অ্যাকচুয়ালি ওরা কিন্তু অবজেক্টিভটা দিচ্ছে এবং সেটা শুধু এখানে আমরা ফুলফিল করছি। আমরা তাহলে নিজেরা কি করছি? এবং সেই জায়গা থেকে আসলে আমি যখন 2015-এ আমি আইসিআরপি লিড করি, আমার যখন আমার মনে আছে, আমার যখন লাস্ট ভাই যার রেসপন্সিবিলিটি আমার উপরে ছিল সে যখন সাউথ কোরিয়া চলে গেল, তখন আমি মনে করলাম ওকে, এখন আমার টাইম এসছে নিজের মতো করে কিছু করার এবং নিজের চিন্তার ইমপ্লিমেন্টেশন করার। তখন আসলে আমার এই আইওজেএইচ থিঙ্কিং চলে আসে। ঠিক ওই সময় আরো একটা কোইন্সিডেন্টাল ঘটনা ছিল যে আমি ফ্রান্স থেকে ব্যাক করলাম, ব্যাক করে এসে মনে হলো ওকে আইসিআরপিতে জয়েন করবো, তার চেয়ে দেখি না নিজে কিছু করা যায় কিনা। তখন মনে হলো ওকে নিজে কি করা যায়। এখন আমি জানি তো রিসার্চ একটু একটু, তাও খুব ভালো জানি না। তাহলে একটু একটু যে জিনিসটা জানি, আমি মনে করলাম সেই জিনিসটাই আমি যদি বাংলাদেশের যারা ইন্টারেস্টেড তাদেরকে জানিয়ে দিতে পারি, রিসার্চ যেহেতু ভালো জিনিস, এর বেনিফিট যেহেতু অনেক বেশি, তাহলে হয়তো এই জায়গাটায় আমরা ডেভেলপ করতে পারবো। তাহলে আপনার আইওজেএইচ জন্ম হলো আসলে, যে আমরা আইওজেএইচ করলাম যে ঠিক আছে আমরা রিসার্চের প্রথমত প্রমোশন করব, মানে মানুষজনকে মিনিমাম জানাবো যে রিসার্চটা ভালো জিনিস, আপনারা রিসার্চের সঙ্গে আসেন, আসলে এই ডেভেলপমেন্ট গুলো হবে। প্রমোশন দিয়ে শুরু করি আসলে। তখন প্রমোশন দিয়ে শুরু করেছেন, কিভাবে প্রমোশন করেছেন? এটা শুরু করেছি, প্রথম দিকটা যেটা হলো যে আমি দেখলাম রিসার্চের কোন কোন জায়গায় গ্যাপ আছে। প্রথমত হলো মানুষ জানেই না যে রিসার্চ একটা ভালো জিনিস, এটা ভালো কম্পোনেন্ট, এবং সেটা নানা ভাবে অনেকের ধারণা ছিল রিসার্চটা হলো আপার ক্লাসের লোকজনের জন্য। অথচ এই রিসার্চ কিন্তু একদম যারা রুট লেভেলে, যারা বঞ্চিত লোকজন, যারা আন্ডার প্রিভিলেজড, তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করে। সো তাদেরকে যদি এক জায়গায় করা যায় তাহলে তাদের প্রপার ডেভেলপমেন্টটা হবে। তখন আমি চিন্তা করলাম ওকে তাহলে এটা কিভাবে করা যায়। এটা প্রথমত রিসার্চের ট্রেনিং,
প্রথমত আমরা লোকজনকে জানানোর চেষ্টা করলাম যে আমরা রিসার্চে এই জায়গায় এইভাবে ট্রেনিং করছি, আমরা হেল্প করতে পারি। সেকেন্ডলি আমাদের মনে হলো ওকে এখানে কোন জায়গাটা যেহেতু আমার সার্ভাইভ করতে হবে, কোন জায়গাটায় গেলে আমরা রিসার্চের সঙ্গে কিছুটা আমাদের বিজনেস অর্গানাইজেশন চালানোর ক্যাপাসিটিটাও ডেভেলপ করতে পারবো। আর আমার মেইন টার্গেট হলো বাংলাদেশ যেহেতু আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি, সো ওই জায়গায় আমার কিছু এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের দিকে যেতে হবে, তাহলে তো আমার রেভিনিউ জেনারেট করতে হবে। তাহলে কি করতে হবে? আমি দেখলাম সেই সময়টা আমার মনে হলো ওকে অনেক মানুষের পাবলিকেশন দরকার, কিন্তু তারা পাবলিকেশন করতে পারছে না। আমার ডাক্তার প্রফেসর তাদেরকে যোগাযোগ করলাম যে আপনাদের এই পাবলিকেশন প্রসিডিওরে আমরা রিসার্চের ট্রেডিং দিয়ে আপনার যদি পাবলিকেশন গুলোকে আমরা করে দিতে পারি তাহলে ওখান থেকে কিছু রেভিনিউ জেনারেট হচ্ছে। তারপর আমরা পাবলিকেশন দিয়ে শুরু হয়। আসলে আমার এখনো মনে আছে একদম প্রথম দিকে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আমাকে কল করলেন, উনি জানলেন যে আমি এই কাজের সঙ্গে জড়িত, তো উনি বললেন যে ঠিক আছে তাহলে এরকমের পাবলিকেশন করার জন্য আমরা খুব চ্যালেঞ্জ ফিল করছি, আমাদের 2-3 বার রিজেক্ট হয়ে গেছে, তো এইটাকে কোনোভাবে পাবলিশ করা যায় কিনা। তখন আমি ওনার সঙ্গে মিটিং করলাম, তারপর ওটাকে পাবলিকেশন ব্যবস্থা করলাম। +1 আমার মনে আছে যে আমার যেহেতু তার আগে +1 পাবলিকেশন ছিল, আমি বলেছিলাম ওকে +1 কি স্টাডি ছিল মনে আছে একদম এটা হচ্ছে কোভিড এর একটা মেডিসিন নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল ছিল। আপনি মেইনলি মনে হয় হেলথ রিলেটেড রিসার্চ গুলো বেশি করেন এখনো পর্যন্ত, যেহেতু আইসিটিআরবি তে আমি কর্মরত ছিলাম 15 ইয়ার্স। আসলে যেটুকু এক্সপার্টাইজ আপনার এক্সপোজারটা বেশি হয়েছে, এক্সপোজারটা হেলথের সঙ্গেই, ডাক্তারদের সঙ্গেই, মেডিকেল কলেজগুলোর সঙ্গে, সো দ্যাট ওই দিকটাই বেশি। কিন্তু লাস্ট দিকে এসে কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি। আমার মনে হয়েছে নো, শুধু হেলথ সেক্টরটাই আসলে সমস্যার মধ্যে নাই, বাংলাদেশের সবগুলো সেক্টরই সমস্যার মধ্যে, সব ক্ষেত্রে আছে, সবগুলোই সম্ভাবনাময় সেক্টর। যেমন বাংলাদেশে এগ্রিকালচার রিসার্চের কথা যদি আমরা বলি, রিসার্চটা সবচেয়ে বেশি এগিয়ে কিন্তু এগ্রিকালচার রিসার্চ, যে কারণে বাংলাদেশ খাদ্য সংসম্পন্ন বাংলাদেশ কেন, বিকজ অফ দিস, যে এগ্রিকালচার সেক্টরে বহু রিসার্চ হয়েছে, সেখানে পেডি নিয়ে রিসার্চ হয়েছে, বিভিন্ন ক্রপস নিয়ে রিসার্চ হয়েছে, যে কারণে কিন্তু বাংলাদেশ আছে খাদ্য সংসম্পন্ন। হ্যাঁ এটা কিন্তু আর নোটাবলি মেডিকেল সায়েন্সের রিসার্চের মধ্যে যদি আমি বলি ওর স্যালাইনের আবিষ্কার যেটা আইসিএমআর করেছে, এটা একদম গ্লোবালি একটা ইম্প্যাক্টেড রিসার্চ। সারা পৃথিবীতে এখনো পর্যন্ত মিলিয়ন বাচ্চা শুধু বেঁচে থাকে ওর স্যালাইনের জন্য, এবং এটার জন্য কিন্তু কেউ নোবেল পেল না, তাই না? এটার জন্য নোবেল পায়নি সেটা অন্য সেন্স, বাট এটা একটা বাংলাদেশের জন্য সবচেয়ে এক্সাম্পলারি একটা রিসার্চ হয়েছিল। এরকম আরো অনেক বিচ্ছিন্ন রিসার্চ আছে, কিন্তু আমার মনে হয়েছে যে মানুষের আসলে যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, যেগুলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের পাশাপাশি যদি মানুষের মনের ডেভেলপমেন্টটা না হয়, মানবিক ডেভেলপমেন্টটা না হয়, তাহলে এগুলো কোনো কিছু সাস্টেইন করবে না। তখন ব্রেইনস্টর্মিং করতে হবে। তখন আমরা চিন্তা করলাম ওকে আসলে এগুলোর পাশাপাশি আমরা দেখি না সোশ্যাল সায়েন্স বেসড মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ করা যায়, বিশেষ করে যেগুলো মানুষের মানবিক উন্নয়নে সহায়তা করবে, যেগুলো মানুষকে মানুষ হিসেবে পরিণত করতে সহায়তা করবে। যেমন আমি যদি খুব সংক্ষেপে বলি যে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটটা কেমন, আজকে বাংলাদেশে অনেকগুলো জায়গায় অচল অবস্থা, একজন বলছে এটা ভালো, একজন বলছে এটা ভালো, আনস্টেবিলিটি আছে অনেকগুলো জায়গায়। এই আনস্টেবিলিটির মূল কারণই হচ্ছে যে এডুকেশনে আমরা খুব পিছিয়ে, আর এডুকেশনের মূল পজিটিভ কম্পোনেন্ট হলো রিসার্চ। আপনি যখন রিসার্চ করতে যাবেন, শিখতে যাবেন, কি কি করতে হয় প্রসিডিউরটা আমি বলি। রিসার্চে প্রথমে করতে হয় কি, এটা সমস্যার আইডেন্টিফিকেশন করতে হয়। আপনি যখন এই সমস্যার রুট কজ আপনি বের করতে যাবেন, আপনার অনেকগুলো পড়াশোনা করতে হবে। যখনই আপনি অনেকগুলো পড়াশোনা করবেন তখন আপনার মধ্যে একটা থিঙ্কিং এবিলিটি তৈরি হবে। যখন আপনার মধ্যে থিঙ্কিং এবিলিটি তৈরি হবে, থিঙ্ক করা মানে চিন্তাশীল মানুষটা কি করে, যখন আপনি চিন্তা করতে শিখবেন তখন আপনার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি, আপনার মধ্যে পেশেন্স, আপনার মধ্যে মানবিক যে গুণাবলীগুলো সেগুলো তৈরি হবে, এবং তখন আপনি মানুষ হিসেবে ভালো হবেন। তখন আপনি জাস্টিফাই করতে শিখবেন কোনটা ভালো কোনটা মন্দ। তখন আপনি আরেকজনকে, ধরেন একজন একটা কথা বললো, এখন আমরা করি কি, একজন কথা বললো, কোনো না কোনো ভাবে তাকে আমরা প্রোটেক্ট করবো, এই কথাটা বলতে দিব না, আমি যেটা বলবো সেটাই ঠিক মনে করছি। এই যে মানবিক গুণাবলী সেগুলো আসলে তৈরি হয় এডুকেশন থেকে, এবং এডুকেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো গবেষণামূলক শিক্ষা থেকে। সেই গবেষণামূলক শিক্ষা থেকে আমরা যেহেতু অনেক দূরে, আমরা বঞ্চিত, আমাদের নাই, আমি চিন্তা করলাম ওকে, এবং আমাদের ইয়াং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামটা কিন্তু এই জন্য আমরা ইনিশিয়েট করেছি। আচ্ছা, ইয়াং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামে আপনারা একটা নতুন প্রোগ্রাম শুরু করেছেন, এটা কি? ইয়াং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় আসলে আমাদের প্ল্যান হচ্ছে সারা বাংলাদেশ থেকে সবগুলো ইউনিভার্সিটি থেকে 5 থেকে 10 জনের একটা গ্রুপ কাজ করবে, ওই অঞ্চলের প্রবলেম আইডেন্টিফিকেশন করবে, যেটাতে আমরা হেল্প করব। আচ্ছা, এবং আপনারা কিভাবে হেল্প করবেন? আমরা হেল্প করব এভাবে হচ্ছে, একটা হলো অনলাইন এবং অফলাইন। যারা ট্রেনিং করতে চায় তাদেরকে ট্রেনিং দিব অনলাইনে, যারা অফলাইনে করতে চায় অফলাইনে। এই ট্রেনিং দিয়ে তাদেরকে প্রথমত রিসার্চের বেসিকটা আমরা শেখাবো। শেখানোর পরে আমরা বলবো যে তোমার অঞ্চলের যে প্রবলেমগুলো আছে, কি কি প্রবলেম আছে তুমি একটা লিস্ট করো। সেই প্রবলেমগুলো লিস্ট পাওয়ার পরে যেটা
রিসার্চে এসিভাবল প্রজেক্ট আমরা মনে করব, সেটাকে আমরা বলবো ঠিক আছে এই প্রজেক্টটা নিয়ে আমরা একটা রিসার্চ করি। তখন আমরা প্রোটোকল কিভাবে লিখতে হয়, এথিক্যাল ক্লিয়ারেন্স কিভাবে নিতে হয়, তারপর ডাটা কালেকশনটা আমরা ওই গ্রুপের মাধ্যমে ডাটা কালেকশনটা করব, তারপর ডাটা অ্যানালাইসিস মানে ওদেরকে আপনি শিখিয়ে তারপরে ওদেরকে দিয়েই হ্যাঁ প্রজেক্টের মধ্যে ওরাই থাকবেন, কন্ডাক্ট করবেন, ওরাই রিসার্চ করবেন, তারপর হলো ডাটা অ্যানালাইসিসটা ওরাই করবেন, তারপর ম্যানুস্ক্রিপ্ট যখন লিখবো তখন আবার ম্যানুস্ক্রিপ্টের প্রশিক্ষণ হবে এবং ম্যানুস্ক্রিপ্টটা কিভাবে লেখে সেটাও আমরা শিখিয়ে দেব। ওই ম্যানুস্ক্রিপ্টের অথর ওনারাই থাকবেন, আচ্ছা, যাতে করে এন্ড অফ দা ইয়ার তারা আসলে একটা অথর হয় একটা আর্টিকেল পাবলিকেশনের। তাতে কি হবে, একটা হলো তার যে স্যাটিসফ্যাকশন, সেটা রিসার্চ করেছে তার একটা প্রুফ পেল, সেটাকে ইউজ করে সে বাংলাদেশের ক্যারিয়ার ডেভেলপমেন্টও সেটা কাজে লাগাতে পারবে। বাইরে হায়ার স্টাডি বলি, স্কলারশিপ বলি, বাইরের কান্ট্রিতে একটা আর্টিকেল, একটা পাবলিকেশন খুবই মূল্যবান, সেই কাজটা তারা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে যখন এটা হয়ে যাবে তখন আমি মনে করি একটা হলো অঞ্চলের যে প্রবলেম, ওই প্রবলেমের রুট কজটাও আমরা বের করে নিয়ে আসলাম এবং পসিবল কিছু সলিউশন আমরা রিকমেন্ড করব, যেটা আসলে গভর্নমেন্টের পলিসি ডেফিনেটলি একটা এলাকা ভিত্তিক যদি সেই প্রবলেমগুলো যদি আইডেন্টিফাই করা যায়, সারা দেশ থেকেও যদি 10টা প্রবলেম আইডেন্টিফাই করা যায় এবং সেটা যদি স্টেক হোল্ডার লেভেলে যদি সাবমিট করা যায়, সেটা তো অনেক বড় একটা বিষয়। তার চেয়ে বড় কথা ইয়াং জেনারেশনকে রিসার্চে ইনভলভ করা ইটস সো টাফ। আর তার চেয়ে বড় কথা হ্যাঁ ওরা যদি অথরশিপ পায়, এতে যদি ওরা একটু অ্যাট্রাক্ট হয়ে একটু যদি ইনভলভ হতে পারে। আমরা একটু শুনবো ইয়াং রিসার্চ ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে, বাট আমি এখন একটু শুনতে চাই আইওজিএসটা শুরু হয়েছিল কত সালে? আইওজিএসটা শুরু হয়েছিল আসলে আর্লিয়ার 2017। আচ্ছা, সেটা শুরু হয়েছিল আনঅফিশিয়ালি। আমি আপনাকে মাঝখানে বলছিলাম, আমি যখন আমার ডক্টর ফ্রেন্ডদের সঙ্গে কথা বলছিলাম যে তাদের পাবলিকেশন লাগবে, একদম কি একা শুরু করেছিলেন সেই সময়? একদম একা শুরু, একদম এই স্টার্টআপ আপনার জীবনের প্রথম স্টার্টআপ? একদম আমি একা, এবং একা, এবং এখনো এটাতেই আছেন? এখনো এটাতে আছি, কিন্তু এখনো সবাই মিলে এক্সপান্ড করছে। হ্যাঁ, না সেটা তো অবশ্যই সবাই মিলে আছে। শুরু করেছিলাম একদম একা। আমার মনে হয় 1 বছর আমি একাই আমি আসলে স্টাডি করার চেষ্টা করছিলাম দুইটা কারণে। একটা হচ্ছে আমি এই কাজটা করব, সেকেন্ড হলো এই কাজটা বাংলাদেশের ক্ষেত্রে কতটা ইথিক্যাল সেটা নিয়ে অনেক কোশ্চেন ছিল আমার মধ্যে। পরবর্তীতে আমি যখন আসলে অনেকগুলো স্টাডি করলাম, আমি দেখলাম ইউকে থেকে এই টাইপের বিজনেস প্রথম শুরু করেছিল, যে বিজনেসটাকে বলে স্কলারলি বিজনেস। এটা 90s এর দিকে, যেমন হলো এখন পাবমেড সেন্ট্রাল, ইলসেভিয়ার, ওরা যে বিজনেসটা করে, একসময় ওরা এই বিজনেসটা শুরু করেছিল আসলে 90s এর দিকে, যেটাকে স্কলারলি বিজনেস বলে, এবং এটা ভেরি লিগ্যাল বিজনেস এবং এটা আপার ক্লাস বিজনেস। তখন আমি বললাম ওকে, তাহলে তো এটা যদি বিজনেস করা যাচ্ছে, আমি এসে এটাকে বিজনেস করার জন্য কি কি লিগ্যাল প্রসিডিউর, আমি এডুকেশন মিনিস্ট্রিতে গেলাম, আমার ওখানে পরিচিত লোকজন ছিল, আমি হেলথ মিনিস্ট্রিতে গেলাম, শুনলাম যে না ওখানে গভর্নমেন্ট এখন পর্যন্ত রিসার্চ একাডেমি ওইভাবে ইন্ডিভিজুয়ালি দেওয়ার কোনো প্রসেস নাই, কিন্তু কনসালটেন্সি দিয়ে আমি শুরু করতে পারি। আমরা কনসালটেন্সির জন্য অ্যাপ্রুভাল নিলাম, কনসালটেন্সি দিয়ে শুরু করলাম। পরবর্তীতে 2021-এ গভর্নমেন্ট বললো যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নিয়ে লিমিটেড কোম্পানি করা যাবে। তো আমরাই সম্ভবত এখন পর্যন্ত, আমি জানি না, অ্যাজ ফার অ্যাজ আই নো, যে আমরা ফার্স্ট কোম্পানি এবং আমরাই হয়তো একমাত্র কোম্পানি এখনো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নিয়ে। বাহ, দেখেন আপনি বলতেছিলেন যে 1990 সালে উইলি ওরা যে কাজটা শুরু করেছে, আমরা সেই কাজটা শুরু করেছি 2017 সালে। কত বছর আমরা পিছনে? 27 বছর পিছনে গবেষণা নিয়ে। তাও আমরা একটু তাহলে ভাবতে শুরু করেছি। অ্যাকচুয়ালি আপনার মতো মানুষ আছেন, আপনারা ভেবেছেন দেখে হয়তো এখন অনেকেই কিন্তু অনেকে এখন ইন্টারেস্টেড পাচ্ছি আমরা, এবং আমাদের অ্যাচিভমেন্ট অলরেডি অনেক। আমি মনে করি যদি অ্যাচিভমেন্টের কথা খুব সংক্ষেপে বলি, আমরা এখন পর্যন্ত আমার মনে হয় যে ইনফর্মাল ট্রেনিং যেটাকে বলে, মানে মোর দ্যান 5,000 ডক্টর বা 10,000 ডক্টরের সঙ্গে আমাদের এনগেজমেন্ট হয়েছে। তার মধ্যে আমরা ইনফর্মালি কিন্তু ট্রেনিং যেহেতু লোকজন করতে চায় না এসে, তো আমরা আমাদের মতো করে তাদেরকে কিন্তু ট্রেন করেছি, পাবলিকেশন প্রসেস নিয়ে, রিসার্চের প্রসেস নিয়ে ট্রেনিং করে করে তাদেরকে আমরা হেল্প করেছি, হেল্পটা করেছি। এবং আমাদের এখন পর্যন্ত এমপ্লয়মেন্ট ক্রিয়েশন যদি বলি, মানে হচ্ছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট মিলে, আমার মনে হয় এখন পর্যন্ত এই সেক্টরে মোর দ্যান 500 এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়েছে আমার ওই উদ্যোগের কারণে সেই সময়। তো এবং আবার আরো একটা অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের এখান থেকে যারা রিসার্চ ইন্টার্ন হিসেবে জয়েন করেছিল, পরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট, এবং এখন পর্যন্ত গ্লোবালি ইউএসএ, কানাডা, তারপর হচ্ছে নিউজিল্যান্ড, ইটালি, এখন পর্যন্ত মোর দ্যান 10 যারা স্কলারশিপ নিয়ে, আমাদের রিকমেন্ডেশন স্কলারশিপ নিয়ে তারা এখনো পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, কারণ তাদের আমাদের সঙ্গে যখন কর্মরত ছিলেন তখন তাদের পাবলিকেশনের সুযোগ ছিল। সো আমি মনে করি এটা একটা বিগ অ্যাচিভমেন্ট যে আমরা হায়ার স্টাডিজের জন্য, স্কলারশিপের জন্য আসলে মানে একটা গ্রোথের অপশন আছে আপনার অর্গানাইজেশনে যারা কাজ করছে। এবং এখনো পর্যন্ত
2017 সালে যখন শুরু করেছেন, এখন 2025 সাল, Right. পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমরা যখন শুরু করেছিলাম তখন অনেক শঙ্কা ছিল, মনে করেছিলাম করতে পারবো কি পারবো না, অনেক চ্যালেঞ্জ ছিল। একটা নতুন জিনিস যেটা বাংলাদেশের লোকজন ভালো জানেই না আসলে, যে এটা নিয়ে বিজনেস করা যায় বা এটা কতটুকু লিগাল কতটুকু ইললিগাল। এখন এসে আমরা যেহেতু লিমিটেড কোম্পানি, আমরা অলরেডি আমাদের রাজশাহীতে আমাদের মোটামুটি কাজ চলছে, রংপুরে কাজ চলছে, চিটাগাংয়ে যেটা মোটামুটি ব্রাঞ্চ আকারে চলছে, আর জি। সারা বাংলাদেশের সবগুলো হসপিটালে তো আমাদের নানাভাবে কাজ চলছে। নানাভাবে কোনো না কোনো ভাবে আমাদের indirectly কাজ কোম্পানিগুলোর চলছে। সঙ্গে হ্যাঁ। খুবই এক্সাম্পলারি, যেটা আমাদের বড় বড় কোম্পানি, যেটা এসিআই বলি, নোভার্টিস বলি, বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে আমাদের নানা রিসার্চের কোলাবোরেশন হচ্ছে, ক্লিনিক্যাল ট্রায়াল কোলাবোরেশন হচ্ছে, আমাদের কাজ হচ্ছে। তো আমরা মনে করি এখন আমরা একদম একটা বিজনেসের একটা সিকিউর জায়গায় আমরা চলে এসেছি। ট্রায়ালের আমাদের ক্ষেত্রে ক্লিনিক্যাল ট্রায়াল তো ইট ইজ ভেরি টাফ। এটা কিভাবে মানে আদৌ কি সম্ভব এটাকে ইমপ্লিমেন্ট করা খুবই প্রাইভেটলি? আমরা প্রথম দিকে যেমন আমরা এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছিলাম 2 বছর আগে। জি। আমরা মনে করেছিলাম যে এটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিরা ইন্টারেস্টেড হয়তো হবে না। পরে আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানির সিও ডিরেক্টর তাদের সঙ্গে মিটিং করেছি যে 2027-এ আসলে ওয়ার্ল্ড একটা ট্রিটি আছে যেটা শেষ হয়ে যাবে তাদের চুক্তি। তারপর এখন যে এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো বাইরে যে ওষুধ রপ্তানি করছে, ওরা রপ্তানি করতে পারবে না, ওই ট্রিটিটা শেষ হয়ে যাবে। থার্ড ওয়ার্ল্ড জন্য ট্রিটি ছিল, তো পরবর্তীতে ক্লিনিক্যাল ট্রায়ালের দিকে যেতেই হবে। কারণ খুব সহজভাবে যদি বলি, মানে ওই ট্রায়ালটা এখন বাংলাদেশে হবে, এখন বাংলাদেশে হবে, এবং মানে যে ড্রাগটা আমাদের দেশের মানুষ ইউজ করবে তাদের উপরেই ট্রায়ালটা করতেই হবে। হওয়া উচিত। শুরুটা তো ওইভাবেই হয়েছিল যে একটা ধরেন একটা যে কোনো একটা মেডিসিন যেটার অরিজিন হচ্ছে জার্মানিতে, এখন জার্মানির মানুষের উপরে থার্ড ফেজে এসে এই ট্রায়ালটা হয়, স্টাডিটা হয়। এখন জার্মানির লোকজনের যে ফিজিওলজিক্যাল কন্ডিশনস আমাদের সেই কন্ডিশনস না, সো ওদেরকে যে ডোজ দেওয়া হচ্ছিল প্রথমত বাংলাদেশের ডাক্তাররা ওই ডোজে রিকমেন্ড করে। এখন যদি কোনো কারণে দেখা যাচ্ছে পেশেন্টের ওই ডোজ মানে ওই ডোজটা কাজ করছে না, তখন তারা চেঞ্জ করে দিচ্ছে, ততক্ষণে কিন্তু পেশেন্টের একটা ক্ষতি করে ফেলছে, একটা ক্ষতি হয়ে যাচ্ছে। সো দ্যাট এই প্রেক্ষাপটে আমরা বলেছি যে আমাদের এখানে যে কোনো মেডিসিন দিতে হলে তাকে প্রথমত এখানে স্টাডি করতে হবে। অবশ্যই আপনি দেখেন হবে ডোজ আইডেন্টিফাই করতে হবে, কার জন্য কোন ডোজটা ইফেক্টিভনেস এফিকাসি টেস্ট করতে হবে। এখানে সহজ কথা স্টাডি হতে হবে, সেই স্টাডি অ্যাপ্রুভ হতে হবে, পাবলিশ হতে হবে, তারপর এখানে আসলে মেডিসিনগুলো চলবে। তো ওনারা কিন্তু অলরেডি কনভিন্সড, এবং যে কারণে আমরা কিন্তু কাজ পাচ্ছি এবং কথাবার্তা হচ্ছে, হয়তো আরো ভবিষ্যতে আমরা অনেক কাজ। ক্লিনিক্যাল ট্রায়ালটা যদি শুরু করতে পারা যায়, আমি বলবো বাংলাদেশের জন্য এটা গুড অ্যাচিভমেন্ট, গুড এক্সপেক্ট হবে। কারণ আপনি দেখেন একটা एग्जांपल দেই, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখনো কিন্তু ফার্স্ট জেনারেশন অ্যান্টিবায়োটিক কিন্তু চলছে, আমাদের এখানে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশনের রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে। তো প্রত্যেকটা জিনিসের কিন্তু আবহাওয়া বলেন, ভৌগোলিক অবস্থান বলেন, সবকিছুর ক্ষেত্রেই কিন্তু একটা কি বলবো একটা প্রভাব কিন্তু থাকে মানুষের শরীরের উপরে। তো এক জায়গার ঔষধ আরেকটা জায়গায় এইভাবে যে দিয়ে দেওয়া, এটা তো আসলেও খুব ভয়াবহ বিষয়, এবং এটা যদি ট্রায়ালের মাধ্যমে যদি আপনারা আনতে পারেন তখন ওই প্রবলেমটা কমে যাবে, ওই প্রবলেমটা কিন্তু অনেকাংশে কমে যাবে। বর্তমানে আইওজিএইচ কতজন এমপ্লয়ি আছেন? বর্তমানে এমপ্লয়ি আমাদের কনসালটেন্ট, পার্ট টাইম, ফুল টাইম সব মিলে মোর দ্যান 30। সবাই এখন কাজ করছে। 2017 সালে কতজন কাজ করতেন? সালে তো আমি একা। আপনি একা ছিলেন? তারপর হচ্ছে আমরা যখন ফার্স্ট অফিস নেই, এটা মনে হয় আরডিআর 18-এ, আচ্ছা তখন মেবি 5 বা 6, তারপর এখন এই অবস্থা। প্রথম কোথায় অফিস নিয়েছিলেন? প্রথম ছিল আমাদের ফার্মগেটে অফিস। ফার্মগেটে, তারপর বাসায় গুলশান চলে আসি। আচ্ছা আচ্ছা, তারপর আস্তে আস্তে গ্রো করছেন? আস্তে আস্তে গ্রো করছি, হ্যাঁ অ্যাচিভ করছি। আমি মনে করি অনেক অ্যাচিভমেন্ট, বাট আরো অনেক সুযোগ আছে অ্যাচিভ করার। এটা আমি মনে করি, এটা একজন আমার সঙ্গে আমার ফ্রেন্ড কথা বলছিল, যেটা ব্লু ওশান রিসার্চটা বাংলাদেশে, যে রিসার্চটা যদি বাংলাদেশে যদি রিসার্চটা এভাবে সামনের দিকে না যায় তাহলে দেশটা সাস্টেইন করবে না। সো দেশের সাস্টেইনেবিলিটির স্বার্থে রিসার্চটার এক্সপ্যানশন হবে, অনেকে রিসার্চে ইনভলভ হবে, এবং আপনি অবাক হবেন আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে গভর্নমেন্টে, এই সংস্কারগুলো সবই আসলে হওয়ার কথা রিসার্চের সংস্কার, তাতে হবে কি সাস্টেইন করবে। সো সবগুলো সেক্টরে সবগুলো জায়গায় আসলে রিসার্চ ধীরে ধীরে পৌঁছে যাবে। যেমন 10টা টপিক যদি আমরা বেছে নিই, 10টাতেই তো আমার সমান ইন্টারভেনশন দরকার নাই। এটা তো আমরা যদি বের করতে পারি 10টার মধ্যে আমার এই 4টাতে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, এটাই তো রিসার্চ। এই 4টার মধ্যে আমি বেশি মনোযোগ দিব, ইন্টারভেনশন দিব, তারপর ধীরে ধীরে যেটাতে কম প্রয়োজন আমরা সেখানে যাব। এটাই তো, এই জিনিসটার মাধ্যমেই যদি প্রতিটা ক্ষেত্র কিন্তু এভাবেই কিন্তু ডেভেলপ করার কথা, এবং আমরা আশা করছি যে এভাবেই আমরা ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
হ্যাঁ, আমাদের যে ধরে নিলেন যদি 10টা প্রবলেম আইডেন্টিফাই হয়, তার মধ্যে কোথায় আমাদের বেশি মনোযোগ দিতে হবে, ধরে নিলেন 2টাতে আমাদের কিংবা 4টাতে আমাদের বেশি মনোযোগ দিতে হবে, এটাই তো রিসার্চের মাধ্যমে উঠে আসবে। রাইট। আসলে ওই রিসার্চের মূল ব্যাপারই হচ্ছে পৃথিবীর, যদি আমি বলি যত ডেভেলপমেন্ট হয়েছে এখন পর্যন্ত সবই কিন্তু রিসার্চের মাধ্যমে ডেভেলপমেন্ট হয়েছে। সো বাংলাদেশের ডেভেলপমেন্ট করতে গেলে বাংলাদেশের সেক্টর ওয়াইজ ভাবতে হবে কোন জায়গাটা আমরা প্রথম প্রায়োরিটি দেব, সেটার জন্য রিসার্চ করতে হবে, কোন সংস্কারগুলো করতে হবে, কেন করতে হবে, রুট কজেসটা কি, এগুলো সব আসলে রিসার্চের বিষয়বস্তু। তো আমরা রিসার্চের এঙ্গেজমেন্ট ছাড়া যে সলিউশনই আমরা নিয়ে আসছি না কেন সেটা সাস্টেইন করবে না। সো আমার রিকমেন্ডেশন ছিল, যেমন 2 বছর ধরেই আমি বলছি বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটির যত সাবজেক্ট আছে, সব সাবজেক্টের সঙ্গে কোনো না কোনোভাবে রিসার্চের ইনক্লুশনটা করতে হবে। তাহলে হবে কি, ছেলেমেয়েরা রিসার্চ উদ্বুদ্ধ হবে, তারা যখন সংস্কার করবে, তারা যখন কোনো একটা জায়গায় যাবে, তারাই তো একটা সময় দেশ চালাবে। সো তখন হবে কি, রিসার্চ গবেষণা ধর্মী চিন্তা তারা অ্যাপ্লাই করতে পারবে এবং দেশটা সামনের দিকে এগিয়ে যাবে এবং একটা চমৎকার স্বপ্নের দেশে পরিণত হবে। ছোটবেলাটা কোথায় কেটেছিল আপনার? ছোটবেলাটা আমার জন্ম হচ্ছে রংপুরে, রংপুরের মিঠাপুকুর উপজেলায়। জন্মটা একেবারেই গ্রামে, অজপাড়াগা। এবং আমার মনে আছে যে আমাদের ওই সময়ে, আমাদের আপ টু ক্লাস 8 আমাদের বিদ্যুৎ ছিল না আর কি, আমরা ওই ল্যাম্প বলে কপি দিয়ে আসলে পড়াশোনা করেছি। তো সেটাই আসলে শুরু। ওখানে আমি ক্লাস 10 পর্যন্ত ওখানে এসে পড়াশোনা করা, একদম গ্রামে। তারপর তো শহরে চলে আসি, গাইবান্ধা শহরে। তারপর পড়াশোনা আমার বেসিক্যালি হচ্ছে আমার ইকোনমিক্সে অনার্স ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করা। যদিও পড়াশোনার প্রতি আমার আকর্ষণ খুবই কম ছিল, স্পেশালি যদি একটা ঘটনা বলি, যে যখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তো সেই সময় কেইন্সের সূত্র পড়তে হবে। তো আমি কেইন্সের সূত্র পড়তে গিয়ে ওই সময় ইংলিশ বাংলা মিডিয়াম মিক্স করে পড়াশোনা করতে হতো। আমি বিভিন্ন বই ঘেটে কেইন্সের সূত্রটা আবিষ্কার করলাম। পরে আমার মনে হলো, আচ্ছা এই সূত্রটা কেইন্স কত বছর আগে দিয়েছিলেন বা চিন্তা করেছিলেন, আমি খুঁজে বের করলাম সেটা সেই সময় থেকে মোর দেন 75 ইয়ার্স অ্যাগো উনি চিন্তা করেছিলেন। তো সেটা ওই থিওরি বই আকারে আসতে আসলে 75 বছর পরে আমরা পড়ছি। তো আমার কাছে মনে হলো যে এই 75 বছর আগের একটা চিন্তা এখন পড়ে লাভটা কি? আমি ইন্টারেস্ট হারিয়ে ফেললাম। আসলে আমার কাছে মনে হয়েছে যে পৃথিবী যেভাবে চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশ যেভাবে চেঞ্জ হয়ে গেছে, ইকোনমি যেভাবে চেঞ্জ হয়ে গেছে, সেটা 75 বছর আগের ইকোনমি একটা ব্যাকগ্রাউন্ড হতে পারে, একটা ইতিহাস হিসাবে আমি পড়তে পারি, কিন্তু ওইটা পড়ে ভবিষ্যতে যে আমার কিছুই হবে না আমি তখনই মনে করেছিলাম, এবং যে কারণে পড়াশোনার প্রতি আকর্ষণই হারিয়ে ফেলেছিলাম। যদিও যেহেতু আসলে বাংলাদেশের পড়াশোনাটা তো আসলে রেজাল্ট ওরিয়েন্টেড, এখন পাস করতে হবে, রেজাল্ট ঠিক করতে হবে, সে কারণে আমার অনার্সেও খুবই ভালো রেজাল্ট। ওই সময় আমাদের আপার সেকেন্ড ক্লাস বলে একটা ক্লাস ছিল, মানে ফার্স্ট ক্লাস বেশিরভাগই পেত না, তো আমি সেই আপার সেকেন্ড ক্লাস পাই। মাস্টার্সের ক্ষেত্রে সিমিলার, ফার্স্ট ক্লাস খুবই কম পেত ইকোনমিক্স থেকে, তো আমি সেকেন্ড ক্লাস পাই, কিন্তু সেটাও সর্বোচ্চ মার্কস আমারই ছিল। সব পড়াশোনাটা এইভাবে শেষ হয়ে যায়। কিন্তু এই যে এই এন্টারপ্রেনার হওয়ার ইচ্ছাটা কেন হলো? এটা ইচ্ছাটা আমার এই জন্য হলো, আমার ওই সময় যখন আমরা পড়াশোনা শেষ করি, অনেক ফ্রেন্ডরা বলতেছিল যে দেশে চাকরি নাই, তারা ছাড়া না, দেশের চাকরি নাই, তারা চাকরি খুঁজছে, চাকরি পাচ্ছে না। তা আমার কাছে মনে হলো, আমি বললাম না, দেশে আসলে চাকরি করার লোক নাই, অনেক চাকরি আছে। ইকোনমিক্সে পাশ করা একটা ছেলে যদি চাকরি খোঁজে, বুঝতে হবে সে পড়াশোনা তেমন কিছু করে নাই। সো দেশে অনেক চাকরি আছে, করার লোক নাই। কারণ হলো আমাদের পড়াশোনার সিস্টেমটা এমন ভাবে করা, ওই বললাম যে 100 ইয়ার্স অ্যাগো বা 75 ইয়ার্স অ্যাগো যা থিওরিটা, যা চিন্তা এসেছে, সেই চিন্তাটা আমরা এখন পড়ছি, সেই চিন্তা দিয়ে তো আপনি চাকরি পাবেন না। 75 বছর আগের যে পটভূমি, রাইট, চেঞ্জ হয়ে গেছে, চাকরিও পাওয়া যাবে না, যে কারণে আসলে এই সময়ের চাকরির সঙ্গে আমরা অ্যালাইন করতে পারছি না। তার মানে আমরা চাকরি পাচ্ছি না, আমাদের আসলে কোয়ালিফিকেশন নাই। অনেক চাকরি দেশে, যারা ইকোনমিক্স থেকে পাশ করে চাকরি তার ক্রিয়েট করার কথা, সেখানে চাকরি খুঁজছে, মানে কি সে আসলে পড়াশোনা হয়তো ভালোভাবে করেনি, এবং আমাদের প্রেক্ষাপটটা ওই রকমই ছিল। তখন আমার মনে হয়েছে যে আসলে নিজে কিছু করতে হবে। আমাদের যে পড়াশোনা, এই পড়াশোনা দিয়ে চাকরি পাওয়ার যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে হয়তো যাদের রেজাল্ট খারাপ বা একটু পিছনের দিকে, তারা কম্পিটিশন টিকবে না, ভালো চাকরি পাবে না। তাহলে কি করতে হবে? নিজে কিছু করতে হবে। এবং আমার মনে হয় আমার ওই সময় শুরু হয়েছিল আসলে নিজে কিছু করার জার্নিটা। যদিও তারপরে পরে আমি একটা ভালো জব পেয়ে গেলাম, ইন্টারন্যাশনাল মানে আইসিডিআরবি তে জব পেয়ে গেলাম, সেখানে অনেক সুযোগ সুবিধা, কিন্তু আমার মধ্যে সবসময় ওই ব্যাপারটা ছিল যে আমি একটা সময় জবটা কুইট করবো। তো কুইট করতে পারছিলাম না, ওই জন্য যে ফ্যামিলির অনেকগুলো রেসপন্সিবিলিটি আমি নিয়ে ফেলেছি, আমার ভাইরা ইউনিভার্সিটিতে পড়ছে, সো ওদের যখন সব শেষ হয়ে গেছে,
তখন আসলে আমার মনে হয়েছে আমি নিজে কিছু করবো এবং নিজের মতো করে করবো, এবং এই দেশে এন্টারপ্রেনাররাই সবচেয়ে ভালো করবে। একটা বিষয় আছে, যেমন এন্টারপ্রেনার যারা আছেন, আমাদের ধারণাও যেটা যে স্টার্টআপের ক্ষেত্রে অনেক টাকার দরকার হয়, আর সেটা আপনার ক্ষেত্রে কি প্রযোজ্য ছিল? না, আমার ক্ষেত্রে আমি ওইভাবেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম। ওই সময় আমি যখন শুরু করি আমার অনেক ফ্রেন্ড বলতেছিল যে এই দেশে বিজনেস করতে হলে টাকা লাগে, ইনভেস্ট করতে হয়। হ্যাঁ, তো আমি বলছি যে আমি বিজনেস করব জিরো ইনভেস্টমেন্ট নিয়ে, এটাই আমার চ্যালেঞ্জ। আসলে বিজনেস করার জন্য টাকা লাগে না, লাগে একটা হচ্ছে সুযোগ, প্রপার একটা সুযোগ লাগে, ডিভোশন লাগে, ডেডিকেশন লাগে। এগুলো যদি থাকে আপনার কোনো টাকার দরকার নেই, আপনি বিজনেস করে ফেলবেন। কখনো ব্যর্থ হয়েছেন জীবনে? অনেকবার ব্যর্থ হয়েছি, ব্যর্থতাগুলোই হয়তো আমাকে আসলে এদিকে নিয়ে এসেছে। কিরকম যদিও ব্যর্থতা ফেস করেছেন? আমার ব্যর্থতা যেগুলো হয়েছে, যেমন আমি প্রথম যে বিজনেসটা করতে গিয়েছি সেখানে আমি লস করেছি, বাট ওইটা আমাকে লার্নিংটা দিয়েছে আসলে কিভাবে প্রথমটা কিসের বিজনেস ছিল? প্রথমটা বেসিক্যালি আমার বিজনেসটা ছিল আমার পিএইচডি ওরিয়েন্টেড বিজনেস। আচ্ছা, মানে হলো আমি মালয়েশিয়া মোনাশ ইউনিভার্সিটি যাই, সেই প্রজেক্টটা ছিল হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড কর্পোরেট বিজনেস। মানে হলো ঢাকা শহরের অ্যাবল বেগার যারা ভিক্ষুক, হ্যাঁ হ্যাঁ তাদেরকে দিয়ে আমি যেগুলো আড়ঙ্গের যেগুলো ব্যাগ হয়, জুটের ব্যাগ, হ্যাঁ এই ব্যাগগুলো মেক করব। এইটা আমি অ্যাজ আ মালয়েশিয়ান বিজনেসম্যান অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বিভিন্ন জায়গায় আমি সেল করব। এই প্রজেক্টটা মোনাশ থেকে অ্যাকসেপ্টেড হয়েছিল এবং আমি প্রজেক্টটা করার জন্যই আসলে গিয়েছিলাম মোনাশ ইউনিভার্সিটিতে। ওখানে গিয়ে এখন অ্যাজ আ বিজনেসম্যান আমি এটা করব, তাহলে আমি বিজনেস করব। সো আমি মালয়েশিয়া সেন্ট্রাল মার্কেটে আসলে শোরুম দিয়েছি, বিজনেস করার চেষ্টা করেছি, কিন্তু আমার তো বিজনেসের নলেজ ছিল না। সো আচ্ছা, ওই জায়গাটা লস হয়ে গেছে। আরেকটা লস হয়েছে, আমি আনফরচুনেট ছিলাম যে আসলে মালয়েশিয়ান গভর্নমেন্টের স্টুডেন্ট বিষয়ে বিজনেস করা যাবে না এরকম প্রভিশন ছিল। তখন তারা বলেছে যে তুমি ওটা ছাড়াও, ওটা কিন্তু অন্য স্টেটে মোনাশ ইউনিভার্সিটি ছাড়াও এক নামে একটা স্টেট, ওই স্টেটের যে প্রভিশন এই স্টেটের একই প্রভিশন না, তুমি স্টুডেন্ট হিসেবে বিজনেস করতে পারবে না। তখন আমার ওই পিএইচডিটা ঝুলে যায় এবং আমি তখন কেস করে দিই, সেই কেস হয়তো এখনো চলছে, কিন্তু ওখানে আমি ব্যর্থ হয়েছি। আমি পরবর্তীতে অ্যানালাইসিস করেছি যে বিজনেসটা ওইভাবে শুরু করাটা উচিত হয়নি, ওখানে কিছু লার্ন করেছি। তারপরে আমার মনে হয়েছে ওকে, ওখানে যেহেতু লস হয়েছে এখন আমি বিজনেস শুরু করবো জিরো ইনভেস্টমেন্ট দিয়ে, তাহলে রিস্ক নাই, আমার ইনভেস্টমেন্ট তো জিরো, টাইমটা হয়তো যাবে। তখন আমি ধীরে 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 এই বিজনেসের দিকে আসি এবং আমি মনে করি যে অনেকগুলো অ্যাচিভমেন্ট অলরেডি, বাট আরো অনেক অ্যাচিভ করার সুযোগ আছে বাংলাদেশে। এই মুহূর্তে আপনার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি মনে হয়? এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে বাংলাদেশ যেহেতু আনএমপ্লয়মেন্ট রেটটা অনেক বেশি, সেখানে আমি সব মিলে ডিরেক্ট ইনডিরেক্ট মিলে মোর দ্যান 500 এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পেরেছি। আমাদের অর্গানাইজেশন থেকে ইন্টার্নশিপ করে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করে এখন পর্যন্ত মোর দ্যান 10 যারা বাইরের বিভিন্ন ইউনিভার্সিটিতে হায়ার স্টাডি স্কলারশিপ পেয়েছে, পড়াশোনা করতে গেছে। আর একটা আমার অ্যাচিভমেন্ট আমি মনে করি যে এখন পর্যন্ত আমরা অ্যারাউন্ড 10,000 পিপলকে এই রিসার্চে ওরিয়েন্ট করতে পেরেছি। আমি যতটুকু জানি আপনাদের তো জার্নালও আছে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড়, মানে এটা আমি কেন করেছিলাম আমি বলি একটু। হ্যাঁ, আমরা যখন জার্নিটা শুরু করি আফটার 4 ইয়ার্স, আমরা যখন পাবলিকেশনে হেল্প করি, আমরা একটা পর্যায়ে গিয়ে দেখি যে বাংলাদেশ থেকে পাবলিকেশন করাটা খুবই ডিফিকাল্ট, খুবই চ্যালেঞ্জিং এবং খুবই কস্টলি। কারণ হলো পাবলিকেশনের দুইটা প্রসেস গ্লোবালি, একটাকে বলে ওপেন অ্যাক্সেস, একটাকে বলে সাবস্ক্রিপশন। তো ওপেন অ্যাক্সেসের মিনিংটা হলো যে পাবলিশ করবে সে অথর আসলে আর্টিকেল প্রসেসিং চার্জটা পে করবে, এটা জার্নাল পাবলিশ করে দিবে, এটা পৃথিবীর সবাই পড়বে, ইউজ করবে, রিইউজ করবে। আর সাবস্ক্রিপশন হলো অথর কোনো কিছু পেমেন্ট করবে না, কিন্তু জার্নাল কর্তৃপক্ষ ফান্ডার ম্যানেজ করে পাবলিশ করে দিবে, তারা বিজনেস করবে। কিন্তু এখন যেহেতু গ্লোবাল রিসেশন চলছে, সাবস্ক্রিপশন প্রায় বন্ধের দিকে, সাবস্ক্রিপশন বেসড পাবলিকেশন প্রায় বন্ধের দিকে। তাহলে এখন একটা উপায় ওপেন অ্যাক্সেস। এখন ওপেন অ্যাক্সেসের Q1, Q2, 3 বা Q3 জার্নালের যে এপিসি আর্টিকেল প্রসেসিং চার্জ, সেটা শুরুই হয় $2,000 থেকে। মানে হলো আপনি একটা ভালো জার্নালে পাবলিশ করতে যাবেন বাংলাদেশ থেকে, সেটা আপনার খরচ হবে মোর দ্যান 3 লাখ। এটা বাংলাদেশের মানুষের জন্য সম্ভব না। তখন আমরা মনে করলাম ওকে, তাহলে আমরা জার্নাল করলে সমস্যাটা কোথায়। তখন আমি যোগাযোগ শুরু করলাম আসলে জার্নাল কিভাবে করা যায়, জার্নালের ফাংশন গুলো কি, এই জার্নালের কি কি এক্সপার্টাইজ আমরা যদি এক জায়গায় করতে পারি তাহলে আমরা নিজেরা জার্নাল করতে পারি। এটা নিয়ে আমার 3 ইয়ার্স চলে গেছে। ওই জায়গায় আমার কিছু ইনভেস্টমেন্ট চলে গেছে, এই জার্নাল করতে গিয়ে কিছু ইনভেস্টমেন্ট করেছি, কারণ আমি মনে করেছি যে এটা আসলে একটা $1 বিলিয়ন বিজনেস। আর আমার যেহেতু আরেকটা বিজনেস চলছে, সেই জায়গা থেকে একটু কাটছাট করে ওইটাতে আমি ইনভেস্ট করেছি। ওখানে মোটামুটি একটা ইনভেস্ট করে আমরা করেছি, আমি মনে করেছি যে বাংলাদেশের ছেলেরা রিসার্চ শিখলো, ট্রেনিং করলো, আর পাবলিশ করবে কোথায়,
পাবলিশ করতে গেলে পাবলিশ করতে পারবে না তারা। নিজের দেশে যদি পাবলিশ করে, তখন আমরা যদি এরকম একটা জায়গা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, আমরা যদি এরকম একটা জায়গা তৈরি করতে পারি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পাবলিকেশন আমাদের জার্নালে তারা করতে পারবে, সেটা আমরা স্টুডেন্টের জন্য কমপ্লিট দিলাম, বাংলাদেশিদের জন্য কমপ্লিট দিলাম, দিয়ে তাদেরকে পাবলিশের সুযোগ করলাম, তাহলে হলো কি আমার জার্নিটা কমপ্লিট হলো। আমি রিসার্চের একদম শুরু, প্রবলেম আইডেন্টিফিকেশন শেখালাম, সেখান থেকে তাদের পাবলিকেশন জার্নি শেষ পর্যন্ত আমি আমার পুরো কাজটা আমি কন্ট্রিবিউট করতে পারলাম। সেই কারণে পরবর্তীতে জার্নাল করা। এখনো কি আপনাদের মানে কোনো ভলিউম এখনো পর্যন্ত? এখন হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্সের যে জার্নালটা আছে ওটা 5th ভলিউম চলছে। আমরা 5th ভলিউম চলছে। আমরা শুরু করেছিলাম 2021 এ। আচ্ছা, 5th ভলিউম চলছে। আর আমাদের আরো 11টা জার্নাল, বেসিক্যালি মেজর সাবজেক্ট বাংলাদেশে যেগুলো আছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা জার্নাল যেগুলো নিয়ে কাজ চলছে। আমরা আশা করছি এই বছরের শেষ দিকে আমাদের 12টা জার্নাল কমপ্লিট হবে। এই 12টা জার্নাল এবং এগুলো মাল্টিডিসিপ্লিনারি, যে কেউ যেন পাবলিশ করতে পারে। এবং আমরা আমাদের যে ইয়াং রিসার্চার ডেভেলপমেন্টের যাদেরকে আমরা আসলে ইয়াং রিসার্চার বানাচ্ছি, তাদের পাবলিকেশন গুলো যেন আমরা আমাদের জার্নালে করতে পারি। আচ্ছা, এটা কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড? এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড জার্নাল করার জন্য যে প্রপার্টিজ গুলো আছে, মানে আইএসএন বলে, ডিওয়াই বলে, তারপর ইন্ডেক্সিং বলে, ইমপ্যাক্ট ফ্যাক্টর বলে, এগুলো সবগুলো এখন আমাদের জার্নাল হিসেবে যাচ্ছে। আমরা অলরেডি ইন্ডেক্সিং পেয়ে গেছি। আইএসএন যেটা আসলে ব্রিটিশ লাইব্রেরি থেকে দিতে হয় সেটা আমরা নিয়েছি। ডিওয়াই যেটা ক্রস স্টেপ নামে একটা অর্গানাইজেশন আছে, যাদের মেম্বার হতে হয়, আমরা তাদের একদম ডিরেক্ট মেম্বার। সো একটা জার্নাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করার জন্য যত প্রপার্টিজ আছে সেগুলো অলরেডি আমরা নিয়ে ফেলেছি এবং আমরা রান করছি। সো আমরা আশা করছি এই জায়গায় আমরা অনেক ভালো করব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি একজন এন্টারপ্রেনার প্লাস রিসার্চার অ্যাজ ওয়েল, তো আপনার কাছে কি মনে হয় এন্টারপ্রেনার হিসেবে কি গুণাবলী থাকা উচিত আর রিসার্চার হিসেবে কি গুণাবলী থাকা উচিত? আমার কাছে, আমি যদি পার্সোনালি বলি যে আমাকে আসলে এন্টারপ্রেনার হিসেবেই বেশি বলতে চাই। এই জন্য রিসার্চার হিসেবে আসলে প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর জ্ঞান অর্জন করতে হয়। যেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের বাইরে থেকে জ্ঞান অর্জন করা, মানে একটা হলো এনভায়রনমেন্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে, আর একটা হলো বই পড়ে জ্ঞান অর্জন করা। তো ওই বই পড়ে জ্ঞান অর্জন করার জায়গায় আমার অনেক অনীহা, আমি একটু মানে আমার খুব বেশি আকর্ষণ একটু কম। সেই কারণে আমি মনে করি যে এন্টারপ্রেনার হিসেবে আমি ভালো, যেখানে অত বেশি বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে না, আপনি লোকজনের সঙ্গে কথা বলে জ্ঞান অর্জন আপনি জীবন থেকে শিক্ষা নিতে পারবেন। আপনি জীবন থেকে শিক্ষা নিতে পারবেন, জ্ঞান আপনার ওখান থেকে আসবে, সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন, যেটা এন্টারপ্রেনারশিপে খুব বেশি ইফেক্টিভ। বাট রিসার্চের ক্ষেত্রে একটু কম ইফেক্টিভ। কারণ হলো রিসার্চের হয় কি, রিসার্চ তো মাল্টিডিসিপ্লিনারি। আপনার রিসার্চ জানতে হলে বায়োস্ট্যাটিস্টিক্স করতে হবে, মেডিকেল সায়েন্স করতে হবে, স্ট্যাটিস্টিক্স করতে হবে, বায়োলজি করতে হবে, সবগুলো পড়ে এটার কম্বিনেশনটা রিসার্চ। সো আমি আমাকে আসলে রিসার্চার হিসেবে বলতে চাই না, এই জন্য যে ওই সবগুলো পড়াশোনা যে করতে হয় এটাতে আমার একটু আকর্ষণ কম। রাদার আমি আসলে এনভায়রনমেন্ট থেকে জ্ঞান অর্জন করে সেটা দিয়ে কাজ করতে চাই, সেটা আমার এন্টারপ্রেনারশিপে খুবই ইফেক্টিভ। কারণ এন্টারপ্রেনারশিপের মেইন ব্যাপারই হলো আপনার লোকজনকে রিড করা, মানুষ কি চায়। আপনি যদি সেটা দিতে পারেন, আপনি এন্টারপ্রেনার হয়ে যাবেন। আপনার বুঝতে হবে যে মানুষ কি চায়, ঠিক আছে এই জিনিসটা চায়, এই জিনিসটা আমার আই হ্যাভ দ্য এবিলিটি টু ডু মানে সেল দিস থিংস অর টু গিভ দিস থিংস। তখন হবে কি, ওই জায়গাটা আপনি ডেভেলপ করবেন, ওই জায়গা দিয়ে দেবেন, আপনি এন্টারপ্রেনার, লোকজন দিয়ে দেবে, কারণ লোকজন তো বসে আছে এটা দেওয়ার জন্য। অবশ্যই। সো এন্টারপ্রেনারশিপ যদিও অনেকেই বলে অনেক চ্যালেঞ্জিং, অনেক কঠিন, অনেক টাকা লাগে, এগুলো আমি মনে করি ভুল ধারণা। কোনো টাকা লাগে না আসলে, এটা আপনার চিন্তা লাগে, ডেডিকেশন লাগে, ডিভোশন লাগে এবং ধৈর্য লাগে ব্যাপার। কারণ হলো প্রথমবার আপনি যে কোনো কাজ করেন, আপনি যখন বাইসাইকেল চালাবেন প্রথমবার পড়ে যাবেন, আপনার হয়তো একটু ব্যথা পাবেন, কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনি হাত ছেড়ে দিয়ে বাইসাইকেল চালাচ্ছেন। এন্টারপ্রেনারশিপ জার্নি ইজ জাস্ট লাইক দিস। আপনি প্রথমে একটা করতে যাবেন, হয়তো একটু হোঁচট খাবেন, কিন্তু যেহেতু আপনি যদি ইনভেস্টমেন্ট জিরোতে রাখেন তাহলে আপনার টাইমটা যাবে, কিন্তু আপনার ফিনান্সিয়ালি লস হবে না। সো আপনি পরে আরেকটা শুরু করবেন এবং 2টা 3টা 4টা 5টা শুরু করে আপনি দেখবেন আপনি আপনার জায়গায় সফল হয়ে যাবেন। এটা আমার ধারণা আর কি, আমি এরকম মনে করি। আচ্ছা, আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, পিস অর সাকসেস? এটা তো একদম অন্যরকম কোশ্চেন। আমি পিস নিয়ে আসলে অনেকগুলো আমার চিন্তা, অনেকগুলো কাজও আছে আসলে পিস নিয়ে। আপনি পিস বেছে নিচ্ছেন? হ্যাঁ, পিস বেসিক্যালি হিউম্যান পিস। মানুষ যদি শান্তিতে থাকে তার অনেক কিছু দরকার পড়ে না। একটা মানুষের যদি শান্তিতে থাকে তাহলে তার যে লাইফের, আমরা যেগুলো নিয়ে আসলে খুব হেজিটেশনে থাকি, ফ্রাস্ট্রেশনে থাকি, যেগুলো নিয়ে এখন সারা পৃথিবীতে ইনস্টেবিলিটি চলছে, সেগুলো দরকার পড়ে না। পিসটা খুব জরুরি। কিন্তু অবাক করা বিষয় হলো, সারা পৃথিবীতে সবচাইতে বেশি কি চায় মানুষ? পিস চায়। পিস চায়। অথচ এই পিস আপনি কিভাবে পাবেন সেটা নিয়ে সারা পৃথিবীতে কোনো পড়াশোনা নাই। আপনি পাজলড হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন, আপনি শেম ফিল করবেন, যেটা কোনো কথা হতে পারে না। যে আপনি ধরেন আপনি ডাক্তার হয়েছেন, তাহলে আপনার ডাক্তার জার্নিতে আপনি পড়াশোনা করতে হয়েছে, ডাক্তার হয়েছেন, তাহলে আপনি হ্যাপি হবেন।
হ্যাপি হবেন কিভাবে? তার জন্য পড়াশোনা লাগবে না? আমরা জানি না এই পড়াশোনার ইতিহাস। আমাদের সবকিছু পৃথিবীর তো কোথাও হ্যাপিনেসের জন্য। হ্যাঁ, পৃথিবীর কোথাও এই পড়াশোনার ফর্মালি পড়াশোনার কোনো জায়গা নাই, বিচ্ছিন্নভাবে কিছু আছে। সো আমি মনে করেছি যে যেহেতু এটা ফর্মাল কোনো পড়াশোনার জায়গা নাই, সো আমরা যদি এই রিসার্চ কিন্তু একটা পিসের কম্পোনেন্ট আসলে। কিরকম? রিসার্চ এবং পিসের মধ্যে রিলেশনশিপটা আমি যদি বলি, বেসিক্যালি আপনি যখন রিসার্চ করবেন তখন আপনার জ্ঞান অর্জন করতে হবে। যখনই আপনি জ্ঞান অর্জন করবেন তখন আপনার ওই বললাম জাজমেন্টাল এবিলিটি, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি, পৃথিবী সম্পর্কে আপনার ধারণা জন্মগ্রহণ করবে, মানুষ সম্পর্কে ধারণা জন্মগ্রহণ করবে। যখনই আপনার মানুষ সম্পর্কে অনেক বেশি ধারণা জন্মগ্রহণ করবে তখন হবে কি আপনি পিস ফিল করবেন। সো পিস নিয়ে আসার একটা কম্পোনেন্ট হলো রিসার্চ। সো আমরা আসলে এই পিসফুল মাইন্ড, হিউম্যান পিস, সেগুলো নিয়ে কাজ করছি। রিসার্চটা তার একটা কম্পোনেন্ট। এগুলো করলে মানুষ হ্যাপি থাকবে, মানুষ সুখে থাকবে, মানুষের যেটা আছে সেটা নিয়ে মানুষ হ্যাপি থাকবে। এবং দিন শেষে হ্যাপিনেস, দিন শেষে হ্যাপিনেসটা দরকার। সেটাই। বাট আমরা চিন্তা করেছি যে শেষ দিকে গিয়ে হয়তো আমরা পিস নিয়ে কোনো যদি ইনস্টিটিউশন করা যায়, হিউম্যান পিস নিয়ে, সেটা হয়তো করবো এই জার্নির পরে, হয়তো সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। এবং এটা তো একটা লং জার্নি, কারণ লং জার্নি। দেখা যায় যে অনেক মানুষ কিভাবে, এটার তো কোনো মাপকাঠি নাই, আমি কিসে হ্যাপি আমি হচ্ছি, কিসে হ্যাপি হচ্ছি, রাইট, তাই না? আপনি হয়তো যে জিনিসটাতে খুশি হচ্ছেন, আমি হয়তো সেটাতে খুশি না। এক একটা মানুষ এক একটা জিনিসের উপর হ্যাপি থাকে। আমাদের বেসিক্যালি পিসে না থাকার মেইন কারণ হলো আমি তো পিস নিয়ে অনেক পড়াশোনা করেছি, আসলে বোঝার চেষ্টা করেছি জিনিসটা কি। জি। তো আমি যদি আমাদের দেশের কনটেক্সটে বলি, মানুষের হ্যাপি না থাকার মূল কারণ হলো কমপ্লেইন। আমরা হলো কমপ্লেইন গেমের মধ্যে আছি। মানে হলো আপনার বাবা আপনার কমপ্লেইন করছে যে সে সঠিক সময় পড়াশোনা করছে না, ঘুরে বেড়াচ্ছে। আবার আপনি বাবাকে কমপ্লেইন করছেন, সে আমার ওই সঠিক সময় ওই টাকাটা আমাকে দিলে আমি আইএলটিএস করে ফেলতে পারতাম, এতদিন আমি ইউপিতে যেতাম। ভাই বোনকে কমপ্লেইন করছে, বোন ভাইকে করছে, এক দল আর এক দলকে করছে, এক ধর্মের লোক আর এক ধর্মে কমপ্লেইন করছে। আমি তো এই জিনিসটাকে বলতে পারি যে ব্লেম গেম। মানে আমরা আমাদের এই অস্বস্তি, আমাদের এই ইনস্টেবিলিটি, আমাদের এই অশান্তির মূল কারণই আসলে ব্লেম করা। আমরা ব্লেম থেকে বাঁচবো কি করে, সেটার জন্যই আসলে আমাদের রিসার্চ দরকার, সঠিক এডুকেশন দরকার। আমার যদি সঠিক জ্ঞান থাকে, আপনি যখন একটা কাজ করলেন, ওই কাজটা যদি সঠিক হয় আমি বলবো ইয়েস সঠিক হয়েছে, তখন ব্লেমটা আসবে না। কিন্তু আমি যখন কম জানবো তখন আমার মধ্যে ব্লেমটা থাকবে। সো আমরা যতদিন নাই ব্লেম গেম থেকে নিজেদেরকে দূরে সরে নিয়ে যেতে পারছি, ততদিন হ্যাপিনেসের সুযোগ নাই। এবং আমরা এটা তখনই দূরে নিয়ে যেতে পারবো যখন আমাদের এডুকেশনটা খুবই স্ট্রং হবে, আমাদের এডুকেশনের মধ্যে গবেষণাটা থাকবে ইনক্লুডেড। কারণ গবেষণাই পারে সমস্যার সমাধান করতে, তারপর হচ্ছে ক্রিটিক্যাল এবিলিটি তৈরি করতে, জাজমেন্টাল এবিলিটি তৈরি করতে। সো গবেষণা ক্যান বি এ মেইন কম্পোনেন্ট ফর মেকিং পিস ইন দ্য সোসাইটি। বাহ, খুব সুন্দর। সো আপনি গবেষণা ছাড়া কোনোভাবেই আপনি পিস নিয়ে আসতে পারবেন না। সো আমরা পিসের জন্য যাচ্ছি আসলে। সবকিছু মানে আমাদের জীবনটাই হচ্ছে আমরা পিসের জন্যই দৌড়াচ্ছি। হ্যাঁ, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমাদের অনুষ্ঠানের একদম শেষে একটা র‍্যাপিড ফায়ার অংশ থাকে যে কোনো গেস্টের জন্য। আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি সেটা শুরু করতে পারি। আচ্ছা, সো মাই ফার্স্ট কোশ্চেন ইজ, আপনি যদি এক কথায় আইওজেইচ কে সংজ্ঞায়িত করেন, কিভাবে সংজ্ঞায়িত করবেন? What is IOJH? IOJH is an organization that trying to making a research environment in Bangladesh. Bah. Acha. One habit you want to change. You have one habit that you want to change. Actually, আমি একসঙ্গে অনেকগুলো কাজ করতে চাই। আমি একটু আলাদা আলাদা করে করতে চাই, এটা চেঞ্জ করতে চাই, ট্রাই করছি। হ্যাঁ, মানে একসঙ্গে অনেকগুলো কাজ করি আসলে, কিন্তু এটা আপনি চেঞ্জ করতে চাই যে আলাদা আলাদা করে করা যায় কিনা, সেগ্রিগেট করা যায়। ঠিক আছে। সো হোয়াট ইজ আ লাইফ মান্ত্রা ইউ লিভ বাই? আপনার জীবনের কি কোনো একটা মন্ত্র আছে, কিংবা কোনো মানে একটা কিছু একটা কি বলবো, একটা এইম নিয়ে এগোচ্ছেন এরকম কিছু? আমার লাইফের একটা এইম আছে। আমার আফটার 60 ইয়ার্স, মানে যখন আমার 60 বছর বয়স হবে তখন আমি কি করব। আমার রিসেন্ট এইম কম যে আমি কালকে কি করবো, পরশুদিন কি করবো, বা 1 বছর পরে কি করবো। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে 60 ইয়ার্স যখন একটা মানুষের হয়ে যায় তখন তার মধ্যে যে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয়। মানে হলো তার সঙ্গে কেউ কথা বলতে চায় না, তার অনেক রকমের ফিজিক্যাল কন্ডিশন ডিটেরিওরেট করে সোসাইটিতে। তার যখন আর্নিং থাকে না তখন তাকে অনেকভাবে হিউমিলিয়েট করা হয়। সো আফটার 60, মানে 60-র পরে আমি কি করব, ওই সময়টা যেন আমি হ্যাপি থাকি, আমি যেন ভালো থাকি, সেই জন্য আসলে এই কাজগুলো আমি করছি যে ওই সময় গিয়ে আমি ভালো থাকবো।
বাহ, সুন্দর ছিল। আচ্ছা, আপনি কি দ্রুত সিদ্ধান্ত নেন না ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন? আমি দ্রুত বলে ফেলি, কিন্তু আসলে চিন্তা করি পরে, সিদ্ধান্ত নেই পরে, কিন্তু বলে ফেলি দ্রুত। স্পিড রিডিং অর ডিপ অ্যানালাইসিস, হুইচ ওয়ান ইউ প্রেফার? খুব আহ, দ্রুত পড়েন নাকি একটু বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করেন? আমি দ্রুত পড়ি, এমনিতে তো পড়ি কম, আসলে পড়াশোনা জিনিসটা খুব বেশি পছন্দ না। তারপরে আমার মনে হয় যে, যেমন আমি যখন উপন্যাস পড়ি, উপন্যাসের পিছন থেকে প্রথমে শেষ দিকটা পড়ি, শেষ পেজ পড়ি, তারপরের পেজ, তারপর পেজ, যদি মনে হয় যে ভালো লাগছে তাহলে পড়ি তখন আপনি সম্পূর্ণ, না প্রথম হলে আর থেকে শুরু পড়ি না। করেন? আচ্ছা, এই হ্যাবিটটা কিন্তু আমার আছে। এনিওয়ে, আচ্ছা, রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ কোনটা, ডেটা কালেকশন আর রিপোর্ট রাইটিং? রিসার্চের আমি মনে করি যে সবগুলো জায়গায় চ্যালেঞ্জের, আবার সবগুলো জায়গায় সহজ। আপনার যদি ডেডিকেশন থাকে, এটা আমি বলেছি যে শুধু রিসার্চ না, পৃথিবীর না, এটা কিন্তু র্যাপিড ফায়ার, একটা শুধু ইয়ে করতে আচ্ছা হবে। আচ্ছা, এটা ডেটা হলো কালেকশন আর রিপোর্ট রাইটিং, হুইচ ওয়ান ইজ রিপোর্ট রাইটিং মেবি। রিপোর্ট রাইটিং, ওকে ফাইন। এমন কোন গবেষক আছেন কিংবা কোন থিওরি যেটা আপনার রিসার্চার জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, কিংবা রিসার্চার হওয়ার পিছনে জন্য সবচেয়ে বড় প্রভাব? আমি আইসিআইতে লাস্ট যখন আমার যিনি সুপারভাইজার ছিলেন ডক্টর নুসরাত ময়রা, এখন উনি অস্ট্রেলিয়ান নর্থ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির এসপি প্রফেসর। তো ওনার অনেক, আমি মনে করি যে ইনফ্লুয়েন্স ছিল, উনি অনেক ভালো মানুষ ছিলেন। উনি সবসময় বলতেন আমি একটা ভুল করেছি বা আমি ভালো করিনি, উনি বলতেন না আপনি ভালো করবেন। এবং আমি যখন, আমার যেহেতু একাডেমিক রেজাল্ট খুব ভালো না, তারপর আমার পড়াশোনার প্রতি খুব আগ্রহ নাই, কিন্তু উনি বলতেন যে আমার মধ্যে এমন কিছু একটা আছে যেটা বড় বড় রিসার্চারদের মধ্যে আছে। সো আমি এটা শুনে আসলে খুব ইন্সপায়ার্ড হতাম, এবং পরবর্তীতে মনে হতো ইয়েস, হয়তো কিছু আছে, তাহলে দেখি না কি আছে, খোঁজার চেষ্টা করতাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। গবেষণার সময় প্ল্যানিং নাকি এক্সিকিউশন, হুইচ ওয়ান ইজ হার্ড? প্ল্যানিং or execution, implementation or maybe execution very hard. implementation is very hard. আচ্ছা, গবেষণায় আপনি কি বেশি গুরুত্ব দেন, বিষয়বস্তু না পদ্ধতি, কন্টেন্ট আর মেথোডোলজি? মেথোডোলজি। আপনি কি সিঙ্গেল অথর পেপার পছন্দ করেন নাকি টিম ওয়ার্কে বিশ্বাসী? টিম ওয়ার্ক। রাত জেগে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? রাতে বেশি কাজ করা হয়, রাতে বেশি কাজ করা হয়। আচ্ছা, জাস্ট একটা সেন্টেন্সে কি কখনো রিসার্চ বোঝানো সম্ভব যে হোয়াট ইজ রিসার্চ? সম্ভব। রিসার্চ ইজ এ কম্পোনেন্ট ফর প্রবলেম সলভিং and maybe adding new identifying new problems, adding new innovation. বাহ, আচ্ছা, and it is the last question to you. গবেষণায় কোন এক শব্দে আপনার অভিজ্ঞতা প্রকাশ করুন, মানে একটা শব্দে আপনি যদি আপনার এই রিসার্চের সব পুরো জীবনের পুরো অভিজ্ঞতাটা যদি একটা ওয়ার্ডে বলতে পারেন। Basically devotion is the main component for research. আচ্ছা, ডিভোশন থাকলেই সম্ভব এগুলো সব করা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, সেই ব্যস্ততার মধ্যে এত সময়ের মধ্যে দিয়ে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেক মূল্যবান কথা আপনার কাছ থেকে জানতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ আপনাকেও, আপনার থ্যাংক ইউ আপনার বিজনেস ডেইলিকে এরকম একটা প্রোগ্রাম করবার জন্য। আসলে বাংলাদেশে মিডিয়ার যে ভূমিকা রিসার্চে, সেটা নিয়েও যদি আমি বলি, মিডিয়ার অনেক ভূমিকা। মিডিয়ার পজিটিভ প্রমোশনই পারে বাংলাদেশকে একটা অন্যরকম আমাদের স্বপ্নের দেশে পরিণত করতে। সো মিডিয়া যদি বেশি বেশি করে, বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড প্রোগ্রামগুলো করা হয়, তাহলে বাংলাদেশের মানুষ রিসার্চে অ্যাট্রাক্টেড হবে। কারণ মিডিয়া কিন্তু মানুষের মস্তিষ্কে, এখন যদি আমি কন্টেম্পোরারি গ্লোব বলি, মানে সারা পৃথিবীতে মিডিয়া সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করতে পারে মানুষকে। সো মিডিয়া যদি এই গবেষণামূলক প্রোগ্রামগুলো, আপনাদের মতো আপনারা যেটা করছেন, এরকম প্রোগ্রামগুলোকে যদি এক জায়গায় করে, প্রোগ্রামগুলো যদি করতে শুরু করে, এবং গবেষকদেরকে নিয়ে এসে যদি গবেষকদের মূল্যায়ন, গবেষকদের মতামত বিভিন্ন প্রবলেম সলভিং এ, অথবা আপনাদের যে টিভিতে যে প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামে গবেষকদেরকে আমন্ত্রণ জানিয়ে যদি সেখানে রিসার্চের প্রমোশন করে, তাহলে আমি মনে করি সবচেয়ে বেশি মানুষ বাংলাদেশে ইনফ্লুয়েন্স হবে, এবং বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখছি যে দেশের, সেই দেশে পরিণত হবে। ধন্যবাদ এরকম প্রোগ্রাম করবার জন্য। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কারণ যত বেশি প্রমোট করা যাবে এবং খুব দ্রুত কিন্তু মানুষের মাঝখানে পৌঁছে যাওয়া কিন্তু খুব সহজ। ধন্যবাদ আপনাকে। সুপ্রদর্শক, কর্পোরেট ডেইলি আজ এই পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখাবো অন্য কোনো এন্টারপ্রেনার কিংবা বিজনেস আইকনকে সাথে নিয়ে। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।